হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি লাইট বিয়ন্ড দ্য রিড ড্রামা লাস্ট পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টটা যে কতটা থ্রিলিং আর হার্ট টাচিং তা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। তো চলুন কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। তো এই পর্বের শুরুতেই আমরা তার ফ্যানের শালাকে দেখতে পাই। সে তার বোনকে বলছিল যে আমাদের মনে হয় ভুল হয়ে গিয়েছে, এখন আমাদের কোনো একটা লয়ার ডেকে নেওয়া উচিত এবং তাকে সমস্তটা বুঝিয়ে বলা উচিত, সেই পারে আমাদেরকে উদ্ধার করতে, যেহেতু আমরা অলরেডি টাকা অফার করেই ফেলেছিলাম এবং কাজটা বেশ ভুল হয়েছে। এরপরে ওরা একটা লয়ারকে ভাড়া করে নিয়ে আসে এবং মিস্টার ফানির স্ত্রী বলে যে আপনার যত টাকা লাগে আমি সব দেব, কিন্তু আমার স্বামীকে যেভাবেই হোক কারাগার থেকে বের করে আনতেই হবে। লয়ার তখন বলে আপনাদের কোনো কিছু চিন্তা করতে হবে না, যদিও এটার ভিকটিম আসলে খুবই সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে মামলা করেছে, তা সত্ত্বেও আমি খুব ভালো করেই দেখবো যে আপনার স্বামীকে আমি বের করে আনতে পারি কিনা। আর সব থেকে বড় বিষয় এই যে লয়ারটা, এই লয়ার আসলে এই নিয়ানের মেন্টর ছিল, মানে নিয়ানও তো একজন লয়ার এবং সে সদ্যই কাজ শিখছে, তো এটা হলো ওর মেন্টর। ওর মেন্টরকে বলে আপনি এরকম একটা কেসের দায়িত্ব কিভাবে নিতে পারেন যেখানে আমার বোন জড়িত আর আপনি কিনা সেখানে বিপক্ষ টিমের হয়ে কাজ করবেন। ঠিক আছে, যদি আপনি সত্যি সত্যি তাই করতে চান তাহলে আমি রিজাইন করছি এবং আমি আপনার আন্ডারে কাজ করব না, তবে কোর্টে আমাদের দেখা হবে, এটা বলে ও চলে আসে। এদিকে আবারও ফ্যানের স্ত্রী দেখা করতে আসে ইসিবের সঙ্গে। ইসিবেকে বলে আমার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, ও পিয়ানো না অনেক ভালো বাজায়, অনেক কম বয়সে ও পিয়ানো প্রতিযোগিতার জন্য একটা প্রাইজও জিতেছে, তোমাকে আমি সেটা দেখাতেও পারি, তো ওর বাবাকে তো ওর দরকার, ছোট বাচ্চা মেয়েটা তুমি একটু ক্ষমা করে দাও না। সিবাই তখন বলে যদি আপনার মেয়ের সাথে কখনো এরকমটা হতো আপনি সহ্য করতে পারতেন, তাহলে আপনি কোন কারণে আমাকে এসে বলছেন যে আমি এই ব্যাপারটাকে ক্ষমা করে দিই? কেউ আপনারা দেখতে পারছেন না আসল দোষীকে, বরং তাকে সবাই ডিফেন্ড করার চেষ্টা করছেন। তো আজকের পর থেকে আমি চাইবো আপনি আমার সঙ্গে আর দেখাই করবেন না বা আমাকে কোথাও ডেকে পাঠাবেন না, তাহলে আমি পুলিশকে জানাতে বাধ্য হব, এটা বলে ও চলে আসে। ও যখন বাসায় আসে তখন ওর হাজব্যান্ড ওকে হাঁক করে বলে তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না, যেহেতু আমরা লড়াইতে নেমেছি আমরা এই লড়াইয়ের শেষ দেখে তারপরে ছাড়বো। এদিকে আমাদের দেখানো হয় চুচুকে। চুচু যখন জানতে পারে যে তার হবু স্বামী সে তার চাকরিটা ছেড়ে দিয়েছে, তখন চুচুর একটু খারাপ লাগলেও চুচু বলে এতকাল ইসিবিআই তোমাদের সবাইকে হেল্প করে এসেছে, এখন আমাদের সময় এসেছে ইসিবিআইকে হেল্প করার, তাই আমরা নতুন করে চাকরি জুটিয়ে নেব, এটা কোনো ব্যাপারই নয়। আসলে মেয়েটা বেশ ভালো ছিল, কিন্তু এরপরেই শুরু হয় অন্য কাহিনী। যেখানে যেখানে কাজ করতো ইসিবিআই তার স্বামী, যেখানে ওরা থাকতো সেখানে সব জায়গায় বাজে বাজে কী সব লেখা জানি লিখতে থাকে কারা, এবং অনলাইনেও এটা নিয়ে পোস্ট হয়। অনলাইনে সবাই ইসিবিআইকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করতে থাকে, এর মানে হলো যে তোমার দোষেই তুমি রেপ হয়েছ, এরকম একটা বিষয়। যাই হোক ইসিবিআই জানতো এই ঘটনাগুলো ওর সঙ্গে ঘটবে আর সেজন্য এগুলো মেনেও নিয়েছে, তবে সেদিন রাত্রেবেলা কারা জানি ওদের ডোরে লিখতে এসেছিল আর ওরা ধরে ফেলে। এরপরে পুলিশে কমপ্লেন করা হয়, তো পুলিশ জানায় এই ব্যাপারটা ওদেরকে আরো আগে জানাতে হতো, মনে হয় এটা ফানির স্ত্রী লোক ভাড়া করে করাচ্ছে। যাই হোক এরকম কোনো কিছু যদি আর ঘটে তাহলে তাদের যেন সাথে সাথে জানানো হয়। এবং বাকি একজন পুলিশও বলছিল যে আমরা এখন তো ওইভাবে মিস ফানির স্ত্রীকে কিছু বলতে পারবো না, কারণ আমাদের কাছে লিগাল কোনো এভিডেন্স নেই। যাই হোক ওরা সব কিছু মেনে গুনে আবার বাড়িতে আসে। এদিকে ফানির স্ত্রীর সঙ্গে দেখা করতে যায় পুলিশ, গিয়ে ওনাকে জিজ্ঞেস করে যে উনি ইদানিং কোথায় কী করছেন, তিনি আসলেও কোনো লোকটোক ভাড়া করে কোনোভাবে খারাপ করার চেষ্টা করছেন কিনা, কিন্তু ওখানে ওনার বাচ্চা মেয়েটি চলে আসায় পুলিশ আর কোনো কিছু বলে না আর বলে আপনি দয়া করে সাবধান হয়ে যাবেন, নাহলে আপনার এগেনস্টে যদি কেস যায় আপনাকেও কিন্তু কারাগারে যেতে হবে। যাই হোক এরপর আমরা চুচুকে দেখতে পাই। চুচুকে তার অফিসে ডেকে পাঠানো হয়েছিল এবং ফানের যে শালা সেই ডেকে পাঠিয়েছিল মেনলি এখন চুচুকে কনভিন্স করতে, যে চুচু যদি কোনোভাবে সিবিআইকে একটু বোঝায় তাহলে হয়তো সিবিআই এই কেস থেকে সরে যাবে। মিস তাও বোঝায় দেখো তোমার তো একটা পরিবার আছে, তুমি এখানে চাকরি করো, তুমি যদি আমাদের হেল্প না করো তোমার চাকরিটাও চলে যেতে পারে। কিন্তু মিস তাওয়ের সামনে নিজের গলা থেকে কার্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে এই চাকরি আমি নিজেই ছেড়ে দিচ্ছি। মিস তাও বুঝতে পারে যে সবাই সিবিআইয়ের হয়েই কথা বলছে, আসলে কেউ অন্যায়টা মেনে নিতে পারছে না। সিবিআই যখন জানতে পারে যে চুচুর চাকরিটাও চলে গিয়েছে তখন ওর সত্যিই খারাপ লাগে আর ওর মনে হচ্ছিল যে ও কি তাহলে কেসটা করে খুব খারাপ করে ফেলেছে, সবাইকেই ও খুব বিপদের ভিতরে ফেলে দিয়েছে। তাই এবারও সোজা পুলিশের কাছে যায় আর ওকে যে টাকা অফার করা হয়েছিল সেই সমস্ত রেকর্ড পুলিশকে শোনানো হয়। পুলিশ বলে এই ঘটনাটা আমাদের আরও আগে জানালে চুচুর হয়তো চাকরিটা যেত না, তা সত্ত্বেও এটা আমরা আমাদের কাছে রেখে দিব, এটা বেশ একটু কাজে আসবে। এটা বলে পুলিশ স্টেশন থেকে ওরা চলে আসে। আসলে পুলিশও তাদের সাধ্যমতো কাজ করার চেষ্টা করছে, কিন্তু পুলিশের হাত পাও তো বাধা, যদি এভিডেন্স না পায় তাহলে কোনো কিছুই সম্ভব হবে না। এদিকে চুচুর যে চাকরি চলে গিয়েছিল
এতে আবার বেশ মনটা খারাপ হয়ে গিয়েছিল নিয়ানের, কিন্তু নিয়ান ওকে একটু ভরসা দেয় আর কি। এদিকে মিস তাওকে দেখতে পায়। মিস তাও ভাবছিল যে এই মুহূর্তে আর কাকেই বা কিভাবে ম্যানেজ করবে, কোনোভাবেই কেসটাকে তো সামাল দেওয়া যাচ্ছে না, সিবিআই কোনোভাবেই কোঅপারেট করতে চাচ্ছে না, তো এখন ওদের আইনি পথে লড়াইটা করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন তাহলে আইফোন ল্যাপটপের মতো পুরস্কার এবং নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 20 অন এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড গপ্প অন ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত পাবেন। উইথড্রয়াল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড গপ্প অন ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। যাই হোক, এখনও কিন্তু ফানের স্ত্রী সেভাবেই লোক ভাড়া করে ওরা যেখানে বসবাস করে সেখানে বাজে বাজে কথা লেখাতে থাকে, কিন্তু ওই এলাকার মানুষজন সিবিআইকে অনেক ভালোবাসতো এবং তারাও এই লেখাগুলো মুস্তানিক হেল্প করে, কারণ সবাই জানে সিবিআই কতটা ভালো মেয়ে, তার পক্ষে কোনো খারাপ কাজ করা সম্ভবই না, তাই তারা সবাই সিবিআইয়ের পাশে দাঁড়িয়েছিল। এরপরে সিবিআই ওর মায়ের সঙ্গে দেখা করতে আসে। ওর মা যখন জানতে পেরেছে যে তার ছেলে চাকরি চলে গিয়েছে, তখন ওর মা সিবিআইয়ের উপর রেগে যায় আর বলে, তুমি অন্তত এবার কেসটা তুলে নাও। কিন্তু সিবিআই বলে, যে লড়াইতে আমি নেমেছি সেখানে আমি তো কেস তুলে নেওয়ার জন্য নামিনি মা, আমাকে আরও এর শেষ দেখতে হবে। যেহেতু অলরেডি আমি সব কিছু হারিয়েছি, তাই অবশ্যই আমি আর শেষ পর্যন্ত দেখব। ওর মা আসলে মেয়ের খারাপ চাইছিল না, কিন্তু তারপরেও মায়ের মাথায় তো অনেক ধরনের চিন্তাই ঘোরে যে সবার জীবন একদম পুরো হেল হয়ে যাচ্ছে। কিন্তু ফানের স্ত্রী এদিকে আরও কিছু মিডিয়ার লোকও ভাড়া করে সেগুলো লেলিয়ে দিয়েছে সিবিআইয়ের পিছনে। ও যে ওর মায়ের বাড়ি গিয়েছিল সেখানে ওর পিছু পিছু অনেক মিডিয়ার লোকজন ওদেরকে তাড়া করে বেরিয়েছে এবং ওদের ইন্টারভিউ চাচ্ছে, ওদের ছবি উঠাচ্ছে, এসব নিয়ে ওদের জীবনটা পুরো হ্যারাসমেন্টে ভরিয়ে দিয়েছে। সিবিআই বুঝতে পেরেছিল যে এই সমস্ত কিছুর সম্মুখীন হতে হবে, কিন্তু এখন ওর মনে হচ্ছে যে এইসব কিছু ওর সাথে একটু বেশিই হচ্ছে, ওকে এগুলো ডিজার্ভ করে। এদিকে ইনিয়ান চুচুকে বলে যে তুমি আরো বেটার কাউকে ডিজার্ভ করো, আমার ফ্যামিলির অবস্থা তো দেখতেই পাচ্ছ, আমরা না হয় আমাদের এঙ্গেজমেন্টটা এখন স্থগিত করে দিই। চুচু তখন বলে, আমি তো তোমার টাকা পয়সা, তোমার চাকরি বাকরি কোনো কিছু দেখে তোমাকে ভালোবাসিনি, তুমি যেভাবে আমাকে রাখবে আমি সেভাবেই তোমাকে ভালোবাসি, আর সব থেকে বড় কথা আমি তোমাকে ভালোবাসি, আর তাই তোমার খারাপ সময়ে আমি তোমাকে ছেড়ে কোথাও চলে যাব না। এদিকে দিনকে দিন একটু ডিপ্রেশনেই ঢুকে যাচ্ছিল সিবিআই, তবে এভাবেই ওর দিনগুলো পার হতে লাগে। এদিকে আমরা মিস্টার ফানের স্ত্রীকে দেখতে পাই। তার স্ত্রী হঠাৎ করে তার মেয়ে যে পিয়ানো বাজিয়ে একটা রেওয়ার্ড জিতেছিল সেটা দেখছিল, তবে এটার ভিতরে কিছু একটা রাখা আছে বলে তার মনে হচ্ছিল, কারণ সে যখন এটা ঝাঁকি দিচ্ছিল ভিতর থেকে একটা আওয়াজ আসছিল, আর এটা ঝাঁকি দেওয়ারও কারণ আছে। কিছুদিন আগে তার লয়ারের সঙ্গে দেখা হয়েছিল, লয়ার এসে তাকে জানিয়ে দিয়েছে তার স্বামী জেল থেকে বলেছে যেন তার মেয়ের যে পিয়ানো বাজানোর জন্য যে প্রাইজটা পেয়েছিল সেটা মাঝে মাঝে একটু মোছে, নাহলে ওটার উপরে ধুলা জমে গিয়েছে। মেইনলি এটা তারা কোনো কিছু ইঙ্গিতই করতে চেয়েছিল তার স্বামী। তো মিস ফানো এখন বুঝে যায় যে এর ভিতরে কিছু একটা আছে, তো সে এটাকে খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও এটা কোনোভাবেই খোলা যাচ্ছিল না, কারণ এটা অনেক বেশি মজবুত ছিল। এবার সে তার বুকে পাথর চাপা দিয়ে এটাকে ধাক করে ভেঙে ফেলে দেয়। ভেঙে ফেলার পরে ওর ভিতর থেকে একটা পেন ড্রাইভ বের হয়ে আসে, এর ভিতরে একটা মেমোরি ছিল। সে বুঝতে পেরেছিল যে তার স্বামীর কোনো কুকীর্তি এর ভিতরে আছে, না হলে এটাকে এখানে তার স্বামী কোনোভাবেই রাখতো না। এবার এটা নিয়ে সে যখন ল্যাপটপে এটা দেখতে শুরু করে তখন তার চোখ বড় বড় হয়ে যায় এবং তার অনেক বেশি খারাপও লাগছিল, তবে আমাদের দেখানো হয় না যে সেখানে ঠিক কী চলছিল এবং ওটা কিসের ভিডিও ছিল। তবে আমরা বুঝতে পারি যে এটা এমন কোনো ভিডিও ছিল যা তার স্বামীর বিরুদ্ধে যায়। যাই হোক, এরপরে সে তার মেয়েকে বলে, তোমার বাবাকে খুব দ্রুতই আমি কারাগার থেকে বাইরে বের করে আনবো, তোমার বাবা কোনো অন্যায় করেনি। এইদিকে আমরা চিংনানকে দেখতে পাই। চিংনান বরাবরই কিন্তু নিচে ঘুমাতো, তবে সেদিন ও বোধহয় একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, সেজন্য ও বেডেই ঘুমিয়ে পড়েছিল। তো যখন রাত্রেবেলা ঘুমাবে বলে ভিতরে প্রবেশ করে সিবিআই, তখন দেখে চিংনান অলরেডি ঘুমিয়ে আছে। তা চিংনানের পাশে যখন সিবিআই শুয়ে পড়ে, চিংনান ওকে বলে, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? তখন সিবিআই বলে, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? এটা বলার পরে ওরা দুজনই দুজনকে জড়িয়ে ধরে। ওরা স্বামী স্ত্রী, তার সত্ত্বেও ওদের ভিতরে কেমন যেন একটা ডিস্টেন্স ছিল। যাই হোক, এদিকে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই ছোট্টবেলার সিবিআইয়ের।
যখন ও অনেক ভালো স্টুডেন্ট ছিল, ও অনেক ভালো করতো সবকিছুতে। ওর মা চেয়েছিল ওকে পড়াশোনা করাতে, কিন্তু সংসারে এত বেশি টানাটানি ছিল যে তার মা চাওয়া সত্ত্বেও মেয়েকে ঠিকমতো টাকা পয়সা বা কোনো কিছুই দিতে পারেনি। যাই হোক, এর পরের দিন সকালবেলা ছিল এদের কোর্টে যাওয়ার দিন। তো সেদিন ইসিবিআই ভেবেছিল ওকে আর ওর হাজব্যান্ডকে আর ওর ভাইকেই বোধহয় শুধু যেতে হবে, কিন্তু ওর বাবা মা বলেছে যে তারাও সাথে যাবে। তো ওর বাবা মা আলটিমেটলি মেনে নিয়েছে ইসিবিআইয়ের ভাগ্যটা। আর তাই ওরা যখন এখানে আসছিল, এখানে এত বেশি মানুষের ভিড় ছিল যে ওদেরকে ভীষণই বাঁচিয়ে বাঁচিয়ে যেতে হচ্ছিল। এদিকে আমরা ফানের স্ত্রীকে দেখতে পাই, তার মনের মধ্যে অন্য কিছু চলছিল এবং তার হাতে একটা গামলা ছিল আর যাতে খুবই নোংরা কিছু পানি ছিল। এটা সে ইসিবিআইয়ের গায়ে মারবে বলে এসেছিল, কিন্তু চিংনান ইসিবিআইকে বাঁচিয়ে নেয় আর চিংনানের পিঠে গিয়েই ওই নোংরা পানিটা পড়ে। যাই হোক, ওখানে ওর স্ত্রী অনেক চিৎকার করতে করতে এখানে একটা রেকর্ড জুড়ে দিয়েছিল। আচ্ছা, এখানে একটা সাউন্ড রেকর্ডারও নিয়ে আসা হয়েছিল, আর এখানে মূলত কিছু সাউন্ড পাচ্ছিলাম আমরা। আসলে সেদিন রাত্রে যখন ইসিবিআইকে রেপ করা হয়েছিল, তখন ইসিবিআইয়ের মুখ থেকে যে সাউন্ডগুলো এসেছিল সেই সাউন্ডটাই মূলত ওখানে শোনানো হচ্ছিল। ইসিবিআই এই সাউন্ড শুনে পুরো থমকে যায়, ওখানকার সব মানুষই থমকে গিয়েছিল। এর মানে কি ইসিবিআই নিজের ইচ্ছাতেই সেদিন ওসব করেছিল? কিন্তু এটা তো কখনো হতেই পারে না। কিন্তু ফানের স্ত্রী এটাই বোঝালো যে ইসিবিআই সম্মতি ছিল। যাই হোক, ইসিবিআই এখন অনেক বেশি রেগে গিয়েছিল এবং সেই কেসটা চালিয়ে নিতে চাইছিল না আর অনেক কান্নাকাটি করছিল। তবে তার স্বামী তাকে বোঝায় যে আমাদেরকে যখন এই পথে আমরা নেমেছি তখন এটা শেষ তুলতেই হবে। তার মাও তাকে অনেক ভরসা দেয়। তবে দুঃখের বিষয় হলো সেদিন ওদের ট্রায়ালটা আসলে হয়নি। কোর্ট থেকে ওদের বাড়িতে ফিরে আসতে হয়েছিল। ইসিবিআই বাড়িতে ফিরে এসে চিংনানকে বলে, তুমি সত্যি করে বলো তো, ওই সাউন্ডটা যখন তুমি শুনেছিলে তখন তোমার মনের ভিতরে ঠিক কেমন হয়েছিল? তুমি কি আর আমাকে ভালোবাসবে? চিংনান তখনই ওকে জড়িয়ে ধরে একটা কিস করে বলে, আমি আসলে এতদিন বুঝিনি যে আমি তোমাকে ভালোবাসি কিনা, তবে আজকে আমি বুঝেছি যে আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার সাথে অন্যায় হয়েছে, কেউ একটা অন্যায় করেছে, এতে তোমার কোনো দোষ নেই। তাই আমার ভালোবাসা ওইসব ঠুনকো জিনিসের কাছে হেরে যাবে না, কারণ আমি ছোট থেকে অনেক বেশি কিছু দেখে বড় হয়েছি। আমার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার বাবার সাথে অনেক অন্যায় করা হয়েছিল। আমাদের বাড়ি নিয়ে নেওয়া হয়েছিল আর আমার বাবাকে কিছু লোকজন মেরেও ফেলেছিল। সেই সব দেখে দেখেই আমি বড় হয়েছি। এর জন্য আমি আর অন্যায় মেনে নিতে চাইনি। তোমাকে আমি আমার ভালোবাসার মানুষ হিসেবে দেখি, তাই তোমার সাথে হওয়া অন্যায় তো আমি কোনোভাবেই মেনে নিব না। তুমি পুলিশ রিপোর্টটা করেছো, এটা অনেক সাহসের কাজ করেছো, যে সাহসটা আসলে অধিকাংশ মেয়েরই হয় না। যাই হোক, এদিকে আবার সে লয়ারকে দেখে সে মিস ফানের সঙ্গে দেখা করতে এসেছিল। লয়ার বলে, আপনি বেশ ভালো একটা কাজ করেছেন সেদিন। যাই হোক, ওই সাউন্ডটা ইউজ করে বেশ ভালোই হয়েছে, তবে এখন আমাদের একটা চাক্ষুষ সাক্ষী লাগবে। তখনই মিস ফান বলে, আমাদের কাছে এখন একটাই দাবার গুটি আছে, আর সেটা হলো চুচু, কারণ সেদিন গাড়ির ভিতরে চুচু ছিল। তো যেভাবেই হোক চুচুর মনটাকে আমাদের ভেঙে দিতে হবে। এদিকে চুচুর যেহেতু এখন চাকরি নেই, সে বাড়িতে বেকার সময় কাটাচ্ছে, তাই অধিকাংশ টাইম সে একটু ফেসবুকেই দিচ্ছিল। তবে সেদিন চুচুকে নিয়ে বেশ অনেক কথা হচ্ছিল অনলাইনে, যেমন চুচু সেদিন গাড়ির ভিতরে ছিল, যদি ইসিবিআইয়ের কোনো জ্ঞান নাও থাকে সে কেন একটা ছেলের সঙ্গে ওভাবে সিবিআইকে ছেড়ে দিয়েছিল। আসলে ওই যে রেপটা হয়েছে তার সঙ্গে কিছুটা চুচুও জড়িত, তার কারণেই মূলত হয়েছে। এভাবে মানুষ ওকে ব্লেম দিতে থাকে, ওর মনকে ভেঙে দিতে থাকে। যাই হোক, পরদিন ওদের ট্রায়ালের দিন ছিল আর ওরা সবাই আজকে মুখোমুখি। আজকে একটা স্তরস্থ তো হয়েই যাবে, কোনো একটা পক্ষ জিতবে আর কোনো একটা পক্ষ হারবে। তবে চুচু এখন দুই দিকের লোকজনই চায়, কারণ চুচু যেটা বলবে সেটাকেই ফাইনাল কথা হিসেবে ধরে নেওয়া হবে, কারণ চুচু সেদিন গাড়িতে বসেছিল। তো চুচু আজকে একটা সুন্দর স্টেটমেন্ট দিবে বলেই এসেছে, কারণ চুচু আসলে অনেক বেশি ভালোবাসে ইসিবিকে সেই স্কুল লাইফ থেকে। তো আমরা ধরে নিতেই পারি চুচু আজকে যে কথাগুলো বলবে খুব বুঝে শুনেই বলবে। তো এদিকেই ট্রায়াল শুরু হয়ে গিয়েছে, জাজেসরা আছে, উকিলরা আছে, সবাই কথা বলতেও শুরু করে দিয়েছে। তো সবাইকে তো আর ভিতরে অ্যালাউ করা হয়নি, তাই পুলিশ অফিসার চিংনানকে বাহিরে ডেকে আনে আর ওর মনে সাহস জোগায় যে অবশ্যই কিছু একটা তো হবেই। ইভেন ওরা যদি আজকে জিততে নাও পারে, তারপরেও কিছু অর্জন তো ওদের আছে। তো যাই হোক, শুরুতেই শোনা হয় যে মিস্টার ফানের কাছে সেদিন কি হয়েছিল। তো ফান বলে সেদিন আসলে অফিসে কি হয়েছিল, তারপরে সে যে ইসিবিকে নিয়ে যাচ্ছিল সেটাও বলে। তবে সে একটা মিথ্যা কথা বলে, আর সেটা হলো ইসিবিআই নাকি মাঝপথে বলেছিল তাকে একটা সরিষা খেতে নিয়ে যেতে, কারণ তার মনটা খুবই খারাপ, তার স্বামীর সঙ্গে নাকি তার ডিভোর্স হয়ে যাবে, এরকম কথাবার্তা, যেটা খুবই একটা মিথ্যা কথা ছিল। তখন ভিকটিম পক্ষের যে উকিল সে জিজ্ঞেস করে যে সত্যি এটা আপনাকে ইসিবিআই বলেছিল, তার কি প্রমাণ আছে? তো এখানে ওই লোক বারবার মিথ্যা কথা বলতে থাকে। এরপরে আমরা একটা মহিলাকে দেখি, এটা হলো সেই মহিলা যে ওদের অফিসেই কাজ করতো। মনে আছে এই মহিলা একটা কন্ডোমের প্যাকেট দেখেছিল, আসলে ওখানে প্যাকটা পড়ে গিয়েছিল ইসিবিআইয়ের। সেই মহিলা এসে বলে, আমি সেদিন ইসিবিআইয়ের ব্যাগে একটা কন্ডোম দেখেছিলাম। এদিকে আবার আমরা সেই লোকটিকে দেখি
যে লোকটি মূলত অফিসার হয়ে এসেছিল, যার কারণেই প্রায় 13 গ্লাস ওয়াইন পান করেছিল সে। এরপরে সেই পুলিশ অফিসারও বর্ণনা দেয় যে সেদিন সকালবেলা ইসিবিকে ঠিক কিভাবে পেয়েছিল তারা ওই ক্ষেতের ভিতরে। এই সমস্ত কিছু সাক্ষ্য প্রমাণের পরে সবকিছু যেন যাচ্ছিল একদম ইসিবির বিপক্ষে। এদিকে চিংনান পুলিশ অফিসারকে বারবার জিজ্ঞেস করে এরকম কেসে সত্যি সত্যি জিতে যাওয়ার রেট কি খুব বেশি আছে, কিন্তু পুলিশ অফিসার ওইভাবে কিছুই বলতে পারে না। এদিকে এবার ভিতরে ডেকে পাঠানো হয় ইসিবিকে। ইসিবির কাছে পুরো কাহিনী শুনতে চাওয়া হয়। ইসিবি এবার কাঁদতে কাঁদতেই প্রায় পুরো কাহিনী বলতে থাকে। ওকে আসলে সেদিন 1 থেকে 1000 পর্যন্ত গুনতে বলা হয়েছিল। ও যখন একটু সোবার আপ হয়েছিল তখন ওকে বলা হয়েছিল ও একবারও পিছন দিকে তাকাবে না, না হলে ওকে গুলি করে দেওয়া হবে। আর তখনই ওর একটু জ্ঞান ফিরে এসেছিল। কিন্তু এখানে বিপক্ষ পক্ষের যে উকিল ছিল সে অনেক বাজে বাজে কথা বলতে থাকে এবং সে এরকমটা প্রিটেন্ড করতে থাকে যেন তার বসের সঙ্গে নিজেই অনুমতি দিয়েই সমস্ত কাণ্ডটা ঘটিয়েছে আসলে ইসিবি। আর ওকে জিজ্ঞাসা করা হয় তোমার ব্যাগে কন্ডম কেন ছিল, নিশ্চয়ই তুমি প্রস্তুত হয়ে এসেছিলে। ইসিবি তখন মনে পড়ে আসলে সেদিন ওই কন্ডমটা ওকে তো দিয়েছিল চুচু। তো ও তখন বলে যে চুচু আমাকে এটা দিয়েছিল। তখন এই লোকটি বলে ঠিক আছে সেটা আমরা চুচুকে বললেই জানতে পারবো, কিন্তু চুচু এটা তোমাকে কেন দিয়েছিল? এবং এই যে ছবিটা, এই ছবিটাও তো তোমার একদম সোবার আপ অবস্থায় তোলা, দেখে তো মনে হচ্ছে তুমি খুবই এনজয় করেছিলে। এটা দেখেই মাথায় আকাশ ভেঙে পড়ে ইসিবি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে এই ছবি আমার নয় এবং আমি কোনোভাবেই এই ছবিটা তুলিনি। এবং ওই উকিল অনেক অবান্তর কথাবার্তা বলতে থাকে ওই বসকে কেন্দ্র করে, যে বসের টাকা পয়সা ও হাতিয়ে নিতে চেয়েছিল, এর জন্য মূলত এসব করেছে। যাই হোক, এবার দেখা হয় চুচুকে। তো চুচুকে জিজ্ঞেস করা হয় যে সেদিন আসলে কি ঘটেছিল। তো চুচু বলে আমি তো আমার বাড়ির সামনেই নেমে গিয়েছিলাম, তবে আমি যখন নেমেছিলাম তখন আমি এর জন্য নেমেছিলাম কারণ আমি দেখেছিলাম ইসিবি বেশ অনেকটাই সোবার আপ হয়েছিল। সে তখন আমাকে চিনতেও পারছিল, সে মানুষও চিনতে পারছে, সে ফোনে কথাও বলছিল। আমি তাকে বলেছিলাম সে জন্য বাড়িতে পৌঁছায় একটা কল দেয়, সে আমাকে তো মেসেজও দিয়েছিল। উকিল তখন জিজ্ঞেস করে তো তুমি কি ইসিবিকে কন্ডমটা দিয়েছিলে? তো অনেকক্ষণ চুপ থাকে তখন চুচু এবং ওর মনে পড়ে যে ও এতদিন কি ফেস করেছে, অনলাইনে সবাই ওকে নিয়ে কি সব বাজে বাজে কথা বলছে। ঠিক এই টাইমেই ওর মাথাটা বিগড়ে যায় এবং ও একটা মিথ্যা কথা বলে আর বলে না আমি কখনোই সেই কন্ডমটা দেইনি ইসিবিকে, ইসিবি এটা মিথ্যা বলেছে। আর এই একটা কথাই কেস পুরো ঘুরে যায়। এখন তো চুচুর পরে খুবই রেগে গিয়েছিল ইনিয়ান বলে তুমি মিথ্যা বলছো। চুচু বলে আমি কোনো মিথ্যা বলছি না, আমি কোনো কন্ডম দেইনি। আর আমি যদি জানতাম যে ইসিবি সত্যি সত্যি অনেক বেশি ড্রাঙ্ক তাহলে আমি সেদিন গাড়ির ভিতরে থেকে যেতাম, ও তো সবাইকে চিনতে পারছিল। তখন আবারও বাদীপক্ষের যে উকিল সে কিছু কথা জিজ্ঞেস করে আর বলে আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন মিস? চুচু আপনি সমস্ত সত্যি কথা বলুন। কিন্তু চুচু আর কিছুই না বলে এখান থেকে বেরিয়ে চলে যায়। আর এই যে বেরিয়ে যাওয়ার আলোটা, এই আলোটা পুরোই মুখে গিয়ে পড়ে ফাংয়ের, অর্থাৎ ফান যে এখান থেকে মুক্তি পেয়ে যাবে তা কিন্তু বোঝাই যাচ্ছে। এখানে কারোর করার কিছুই নেই। আর এটা প্রমাণ হয়ে গিয়েছে যে নিজের ইচ্ছা মতোই সমস্ত কিছু করেছে ইসিবি। এছাড়া ইসিবি নিজে বাঁচার জন্য নাকি আঁচড় দিয়েছিল ফানের পিঠে। তো এখন তখন উকিল দেখায় যে পিঠে যদি আঁচড় দিতে হয় তাহলে মানুষটিকে এইভাবে ধরতে হবে। তখন বাদীপক্ষের উকিল বলে আপনি কিভাবে বলতে পারেন যে ওভাবেই ধরতে হবে? মানুষ যখন নিজেকে ছাড়াতে যাবে তখন যে কোনোভাবেই হোক আঁচড় দিতে পারে। আপনি এমন অবান্তরভাবে কথা বলছেন যেন আপনি সবকিছু ইমাজিন করে বসে আছেন। যদিও আমাদের কাছে অনেক বেশি এভিডেন্স নেই, তার সত্ত্বেও আমরা যে ভিকটিম পক্ষের হয়ে কথা বলছি এবং সে যে সত্যিই ভিকটিম সেটা আপনি নিজেও জানেন। কিন্তু আসলে প্রমাণাদি তো অনেক বেশি কম ছিল, আর সেজন্য জর্জের জানা সত্ত্বেও এখানে কোনো রকমের আর কোনো কথা বলতে পারে না। সর্বশেষে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণিত হয় যে ফান আসলে সেদিন রেপ করেনি। তো জর্জ তখন দুই পক্ষকেই কথা বলতে বলে এবং বলে যে আপনারা নিজেদের ভিতরে একটু তর্ক বিতর্ক করুন। তো এখানে তর্ক বিতর্ক দুই দিকেই চলতে থাকে। তারপরে কথা বলতে বলা হয় ইনিয়ানকে। ইনিয়ান বলে আমি কি বলবো জানি না, যে ভিকটিম সে আমার বোন। আমি শুধু এই কথা বলতে চাই ছোট্টবেলা থেকে আমি আমার দিদিকে দেখেছি, সে সব সময় একদম ফুল হাতা জামা কাপড় পরতো। সে কখনো কোনো শর্টস পরেনি, কোনো জিন্স পরেনি। সে যে তার অফিসে কাজ করতো সেখানকার ওই শর্ট জামাটা পর্যন্ত তার পরতে মন চাইতো না, কিন্তু তার সত্ত্বেও যেহেতু কাজ করতো তাই ওখানে পরে যেতে হতো। আমি আমার দিদিকে ভগবানের মতো করে দেখি। আমার দিদি প্রথমে রিপোর্ট করতে চেয়েছিল, কিন্তু আমি আর আমার মা বাধা দেওয়ায় সে সেটা করতে পারেনি, কারণ আমি জানতাম এই কেসের জেতার সম্ভাবনা অনেক কম থাকে, কারণ ভিকটিম পক্ষের হয়ে কথা বলার কেউ থাকে না। আর যাদের টাকা আছে তারা তো বিভিন্ন রকমের এভিডেন্স বানাতেই পারে। যেমন এখানে ভিডিওটা করা হয়েছে, এই ভিডিওটা করা হলে আমার দিদি কোনো কিছু বলতো না। সে যদি সোবার আপ থাকতো তাহলে নিশ্চয়ই সে কথা বলতো যে কেন তার ভিডিও করা হচ্ছে, কারণ তার তো একটা রেপুটেশন আছে, তার একটা বিবাহিত ফ্যামিলি আছে, তাহলে সে নিশ্চয়ই ভয় পেত। কিন্তু তার সত্ত্বেও এই যে ভিডিওটা করা হলো এবং এটা যে আমার দিদি কোনো রকমের কোনো
কনসিয়াস ছাড়াই করা হয়েছে সেটাও তো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু আমি শুধু আমার দিদির হয়ে লড়তে চেয়েছিলাম কারণ আমি জাস্টিস চেয়েছিলাম, এটাই আমার বলার ছিল বলেও বসে পড়ে। এখানে ম্যাক্সিমাম সবাই প্রায় কান্নাকাটি করেই ফেলেছিল। এরপরেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মিস্টার ফানকে ছেড়ে দেওয়া হয়। এদিকে পুলিশ অফিসার চিংনানকে জিজ্ঞেস করছিল যে তুমি কি আগে থেকে ইসিবিকে চিনতে? চিংনান তখন বলে না, ইসিবিকে চিনতাম না, কারণ আমরা একই স্কুলেও পড়িনি। যাই হোক, এদিকে তখনই বাইরে বের হয়ে আসে ইনিয়ান আর বলে ওরা কেসটা হেরে গিয়েছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল চিংনানের। যাই হোক, ভিতরের পরিবেশটা আমরা দেখতে পাই, ওরা সবাই ভিতরে এসেছিল। যখন ফাংকে ছেড়ে দেওয়া হচ্ছিল, ফাং তো সেই খুশি, ও সবাইকেই বলতে থাকে বাইরে এসে, আমি বলেছিলাম না আমি কোনো অন্যায় করিনি, আমার মতো মানুষকে ফাঁসানো হচ্ছে, এইসব বলে মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায় করতে থাকে। কিন্তু ইসিবির পরিবার আসলে খুবই রেগে গিয়েছিল, তাই ওখানে একটা হট্টগোল মারামারির সৃষ্টি হয়েই যায়। ইসিবি এত বেশি যন্ত্রণা পেয়েছিল আর ও এত কান্নাকাটি করতে থাকে যে ওর মনে হচ্ছিল এত পথ এসে আসলে ও কী পেল, শেষ পর্যন্ত ওর আসলে অর্জনটা কী? আমি বলবো ওর অর্জন ওর এই সাহস। এই পথেও বুঝেছে যে ওর পাশে ভালোবাসার কারা কারা আছে। যাই হোক, এদিকে সেই পুলিশ অফিসার মেয়েটিও কাঁদতে থাকে। পুলিশ অফিসার জর্জের সঙ্গে দেখা করতে আসে। জর্জ বলে আমরা সবাই জানি ভিকটিমকে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু সাক্ষ্য প্রমাণ খুবই কম ছিল সেজন্য আমরা কোনোভাবেই কথা বলতে পারিনি এই সিবিআইয়ের হয়ে। আর আমরা তো প্রমাণের ভিত্তিতেই একটা রায় দিব, তাই নয় কি? তবে আমি চাইবো তোমার ভিকটিম যেন বারবার আপিল করে, তাহলে এখান থেকে 12 বছর পরে হলেও যে আসলেই দোষ করেছে তার একটা শাস্তি হবেই। এদিকে মিস্টার ফানকে দেখতে পাই, সে তার বাড়িতে এসে তার মেয়েকে বোঝাচ্ছিল যে আমি কোনো অন্যায় করিনি হ্যান ত্যান, কিন্তু এবার স্ত্রীর সাথে ঝামেলা বেঁধে গিয়েছিল ফানের। ফানের স্ত্রী বলে তোমার লজ্জা করে না? আমার মেয়ের প্রাইজের ভিতরে তুমি ওরকম নোংরা একটা জিনিস লুকিয়ে রেখেছিলে। ফান তখন বলে বেশ অনেক হয়েছে, থাক, আমি তো বাড়ি এসেছি। আর তোমার কি ভালো লেগেছে ভিডিওটা? যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি কিন্তু মাঝে মাঝে ভিডিওটা দেখতে পারো আর এনজয়ও করতে পারো। আসলে এই লোক কতটা সাইকো এবং কতটা পারভার্ট তা আমরা কিন্তু এখানেই বুঝতে পারি। এদিকে আমরা চুচুকে দেখতে পাই, তাকে একটা ইন্টারভিউয়ের জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখে পাঠিয়েছিল আর তাকে পুনরায় জিজ্ঞাসাবাদও করেছিল। তো ও সেম কথাই বলে সব জায়গায় যে ও কোনো কন্ডম দেয়নি এবং ও দেখেছিল ইসিবি বেশ অনেকটা সজাগ আছে আর সেজন্যই তো ও গাড়ি ছেড়ে সেদিন বাড়িতে চলে গিয়েছিল। আমরা চুচুর এবং ইনিয়ানের একটা পাস্ট দেখতে পাই, যখন ওদের প্রেমের সূচনা হয়েছিল। ওরা দুজনেই তখন স্টুডেন্ট। অনেক দিন ধরে চুচুর পিছনে ঘোরাঘুরি করতো ইনিয়ান। তো একদিন চুচুই ওর মাথায় ছাতা ধরে বলে আমিও তোমাকে পছন্দ করি। আজকে যখন ওই ইন্টারভিউটা দিয়ে চুচু ফিরছিল, ওর ফেরার রাস্তায় বসেছিল ইনিয়ান, যে কেন আজকে চুচু মিথ্যা কথা বললো তার কৈফিয়তটা নিবে বলে। তো চুচুকেও বলে যে কেন তুমি মিথ্যা কথা বললে? চুচু বলে আমি রাস্তায় তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি আমার বাড়িতে চলো, সেখানেই সব কথা বলবো। এরপরে বাড়িতে আসার পরে চুচু প্রথমে বলে তোমার ফোনটা রাখো, কোনো কিছু রেকর্ড যেন না করা হয়। ওর সামনেই ফোনটা জমা রেখে ইনিয়ান বলে হ্যাঁ এবার বলো। আর ততক্ষণে এদের খুঁজতে খুঁজতে এখানে এরা দুজনে চলে এসেছে। তো সবার সামনে এখন চুচু বলে আমি শুধু একটাই মিথ্যা কথা বলেছি, আর সেটা হলো যে কন্ডমটা আমি দেইনি। তা ব্যতীত আমি সবই সত্য কথা বলেছি, কারণ তুমি সত্যি সত্যি আমাকে তো চিনতে পারছিলে। ইভেন তুমি আমাকে বলেছিলে যে বাড়ি গিয়ে তুমি আমাকে মেসেজ দিবে, আর সেই মেসেজও তো তুমি আমাকে করেছিলে, তাই আমি ভেবেছিলাম যে তুমি বাড়ি পৌঁছে গিয়েছো। আসলে দেখা যায় যে সেদিন চুচুর ফোনে একটা মেসেজ এসেছিল যে ইসিবি বাড়িতে পৌঁছে গিয়েছে, তবে এই মেসেজটা তো ইসিবিই করেনি, তাহলে কে করেছে? এই মেসেজটা নিশ্চয়ই ওই বেয়াদব লোকটাই করেছে, মানে ফান। ফান ইচ্ছে করে মেসেজটা করে আবার কিন্তু এর ফোন থেকে ডিলেটও করে দিয়েছিল। তবে চুচু তো মনে করেছে যে সত্যি সত্যি বাড়িতে ইসিবিই পৌঁছে গিয়েছিল। চুচু বলে আমি অনেক কিছু সাফার করেছি, সবাই আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে। আমি যদি সবার সামনে বলতাম যে তোমাকে কন্ডমটা আমি দিয়েছিলাম তাহলে মানুষ আমাকে কি বলতো? আমি তো বিবাহিতও নই, সবাই আমাকে বলতো যে আমি একটা হোর, আমি এসব নিয়ে ঘুরে বেড়াই, আমি গার্ল ইত্যাদি ইত্যাদি। কত খারাপ হয়ে যেতাম আমি সবার কাছে, এত কিছু আমি মেনে নিতে পারিনি, তাই আমি মিথ্যা বলেছি, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ওরা তিনজন যখন বাইরে চলে আসছিল, চুচু তখনই ইসিবের হাত ধরে বলে তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি, তুমি এইবার এই কেসটা থেকে সরে যাও, আর এটা নিয়ে জলঘোলা করো না, তোমার লাইফ অলরেডি হেল হয়ে গিয়েছে। কিন্তু ইসিবে ওকে বলে ঠিক আছে, তুমি যা করেছো অনেক করেছো, আমাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আসলে তোমার ব্যাপারটাও আমার ভাবা উচিত ছিল, তুমিও একটা মেয়ে, তোমার দিকেও মানুষ আঙুল তুলতে পারে। যাই হোক, আজকের পর থেকে আমার আর তোমার সাথে কোনো কথা নেই বলে এখান থেকে চলে যায়। কিন্তু চুচুর আসলেই মনে মনে অনেক কষ্ট লেগেছিল এবং অনেক কাঁদতে থাকে। এদিকে আরও বেশি কষ্ট পেয়েছিল ইনিয়ান, একদিকে বোন আর একদিকে ভালোবাসার মানুষ। তবে অবশ্যই সে ন্যায়ের দিকেই থাকবে, আর বোন ছোট থেকে তাকে প্রায় মানুষই করেছে, সেই বোনের সঙ্গে ও কী করে বিট্রাই করতে পারে? ও এখন কোন দিকে যাবে ও বুঝতেই পারে না এবং খুবই অস্থির হয়ে পড়ে। অস্থির হয়েই চুচুর বাড়ির সামনে ও হাঁটাহাঁটি করতে লাগে, ভাবতে থাকে যে এভাবে হেরে গেল, একটা জাস্টিস তার বোনকে এনে দিতে পারলো না, এটা ওর ভিতরটাকে শেষ করে দিচ্ছিল।
যাই হোক, এদিকে বাড়িতে চলে আসে ইসিবেই। তবে ইসিবেই প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিল। খাওয়া দাওয়া যেন ওর গলা দিয়ে নামছিলই না, কারণ ও ভেবেছিল হয়তো কোথাও একটা ও জিতে যেতেও পারে, তবে সেটাও পায়নি। এদিকে আমরা ইসিবের মাকে দেখতে পাই। ইসিবের মা অনেক বেশি জেদি হয়ে উঠেছিল। বাজারঘাটে গেলে কেউ কিছু বললে ও তাদের সঙ্গেই ঝগড়া ঝামেলা করছিল আর বলছিল তার মেয়ে কোনো অন্যায় করেনি। ইসিবের মা আসলে ইসিবিকে অনেক বেশি ভালোবাসে, তবে সেই ভালোবাসাটা সে কখনো প্রকাশ করতে পারেনি। যাই হোক, এবার আমরা সেই লয়ারকে দেখতে পাই যার সঙ্গে দেখা করতে এসেছিল ইউনিয়ন। এসে তো লয়ারকে সেই মারধর দিতে থাকে আর বলতে থাকে, আপনার মতো অমানুষ আমি কখনোই দেখিনি। আপনি এভাবে আমার বোনের বিরুদ্ধে কথা বলতে পারেন? আর ওই ভিডিওটা কোথায়? ওই ভিডিওটা তো আপনারা তৈরি করেছেন, এটা কেন করলেন? এইসব বলে ওর সঙ্গে অনেক ঝগড়াঝাটি করতে থাকে। কিন্তু চিংনান ওকে ওখান থেকে নিয়ে চলে আসে আর বলে, এরকম রাগারাগি করে আলটিমেটলি লাইফে কিছুই হবে না। তোমার রাগ হলে সেই রাগ তুমি উগড়ে দাও। লয়ারের কাজ যা সে তো সেটাই করবে। সে জেতার জন্য পৃথিবীর সর্বনিকৃষ্ট পথটাও সে ফলো করতে পারে। এদিকে যখন ফান বের হয়ে এসেছিল জেল থেকে, তখন তার শালার সঙ্গে তার ঝামেলা বেঁধে যায়, কারণ তার শালা অলরেডি কোম্পানির অধিকাংশ শেয়ার নিয়েছে। এখন সে তার শালাকে বলে যে জায়গা ছেড়ে দিতে, তার শালা তো জায়গা ছাড়বে না। এবার নিজেদের ভিতরে ঝামেলাটা শুরু হয়ে গিয়েছে। নিজেদের ভিতরে ঝগড়া ঝামেলা করতে করতে এবার নিজেরাই নিজেদেরকে বাঁশ দিবে, সেটা দেখার জন্য রেডি থাকুন। যাই হোক, সেই রাত্রের আমরা একটা দৃশ্য দেখতে পাই, যেদিন মূলত ড্রাঙ্ক হয়ে পড়েছিল ইসিবেই। সেদিন ইসিবেইর ওই ড্রাঙ্কনেস কাটানোর জন্য ওর জন্য একটা পানি তৈরি করেছিল তারই বস। তবে পানির ভিতরে সে কিছু ঔষধ মিশিয়ে দিয়েছিল। মূলত ড্রাঙ্কের কারণে অতটা পাগল হয়ে যায়নি ইসিবেই, কিন্তু ওই যে পানিতে কি ওষুধ মিশিয়ে দিয়েছিল সেটার কারণেই ও বেশি ড্রাঙ্ক হয়ে পড়েছিল। আর এই যে মিস তাওকে এই ব্যাপারটা সামলানোর দায়িত্ব দিয়ে গিয়েছিল জেলে যাবার আগে ফান। এবং যে মেয়েটা ওই গ্লাসের পানিটা খাইয়েছিল ইসিবেইকে, সেই মেয়েকেই অন্য জায়গায় স্থানান্তর করে দিয়েছিল মিস তাও। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই ফানের যে মেয়ে, সেই মেয়ের টিচারকে, সেই টিচার ফানের স্ত্রীকে বলছিল, আপনার মেয়ে দিন দিন অনেক একা হয়ে যাচ্ছে। সে একদম পিছনের বেঞ্চে গিয়ে একা একা বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। ইভেন সে ইদানিং এইসব ধরনের চিত্র আঁকছে। আমার মনে হয় বাচ্চা মেয়েটার মনের ভিতরে কোনো একটা প্রভাব ফেলছে, তবে সেটা কি জানি না। আপনারা ওর সঙ্গে একটু বেশি টাইম দিন। আসলে অন্যর ক্ষতি করলে সেই ক্ষতি তো নিজের দিকেই এসে পড়বে, এটা সবসময় হয়েই আসছে। এদিকে ফান যেন কি একটা পেয়েছিল, সে নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করে দিয়েছে। অন্যদিকে পুলিশ অফিসারকে দেখি ইদানিং গাড়ি চালাতে শুরু করে দিয়েছিল ইউনিয়ন। তাই পুলিশ অফিসার ওকে বলে, দেখো এই জবটা তোমার নয়, তুমি লয়ার, তাই নতুন করে সেটা শুরু করো। দিদির জন্য নিজের ক্যারিয়ারটাকে বিসর্জন দিও না। আমি মনে করি তুমি একদিন অনেক বড় উকিল হবে, তাই গাড়ি চালিয়ে নিজের জীবনটা নষ্ট না করে আবারও কাজে ফিরে যাও। এদিকে পুলিশ অফিসাররা কিন্তু এখনও পর্যন্ত ইনভেস্টিগেট করেই চলছিল যে কোথায় কি করছে মিস্টার ফান। এখন ফানের ভিতরে কোনো অসঙ্গতি দেখলেই ওকে পাকড়াও করে ফেলবে। তো মেয়ে পুলিশটা প্রায় প্রতিদিনই পাহারা দিত যে ফান কোথায় কি করছে, ওর কাজের ভিতরে কোনো অসঙ্গতি আছে কিনা। তবে এখনো পর্যন্ত ওরা কোনো কিছু খুঁজে পায়নি। একটা কেসকে রিওপেন করতে গেলে নতুন কোনো ক্লু খুঁজে বের করতে হয়। পুলিশ অফিসার তখন বলে যে আমাদের নতুন কোনো ক্লু খুঁজে বের করতে হবে। ঠিক তখনই পুলিশ অফিসার এখানে যে রেস্টুরেন্টে ওরা খাচ্ছিল সেখানকার একটা দৃশ্য দেখতে পায়। তাদের পাশের একটা টেবিলে একটা ছেলে অনেক মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিল, তারই বন্ধু গ্লাসে করে তাকে পানি খাওয়াচ্ছিল। তখনই পুলিশ অফিসারের মাথায় আসে যে আমরা তো মিস করে ফেলেছি, সেদিন ইসিবিকে একটা পানি খাওয়ানো হয়েছিল, তবে সেই পানির ভিতরে কিছু ছিল কিনা আমাদের ওটাকেই আগে পরীক্ষা করতে হবে। এদিকে ফানকে দেখতে পায়, সে রোজ রোজ কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বিভিন্ন ভিডিও বানাতে থাকে। আর তার স্ত্রী তাকে বলতে থাকে, তোমার লজ্জা করে না? তুমি এত বড় অন্যায় করেছো, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে এসেছি, তাই ভালো বাবা হয়ে থাকতে পারলে থাকো, আদারওয়াইজ আমিই তোমাকে জেলে পুরে দেবো। এদিকে ইসিবি তার মায়ের সঙ্গে রান্না করতে করতে তার মা তাকে বলছিল, আমি চাই তোমরা শহরের বাইরে চলে যাও, কোনো একটা প্রত্যন্ত শহরে গিয়ে সেখানেই জীবনযাপন করো। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই লয়ারকে। এরা একটা টিভি চ্যানেলে এসেছিল এবং তাদেরকে স্পেশালি ডাকা হয়েছিল এবং সাথে ফানও এসেছিল, এবং তারা এখানে অনেক বাজে বাজে কথা বলে ইসিবিকে নিয়ে। এই লোকটি তো এমন ভং ধরেছিল সে যেন জীবনে কোনো অন্যায় করেনি, তার সমস্ত পাপ সব কিছু মোচন হয়ে গিয়েছে। এই নিউজ দেখার পরে ইসিবির মা অজ্ঞান হয়ে যায়। উনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তবে হাসপাতালের ডক্টররা জানায় যে উনি কোমায় পড়ে গিয়েছেন, তাই বেশ কিছুদিন রেস্ট নিতে হবে, তবে আস্তে আস্তে উনি ঠিক হয়ে যাবেন। তো বেশ কিছুদিন রেস্ট নেওয়ার পরে ওর মায়ের জ্ঞান ফিরে আসে এবং দেখা যায় আস্তে আস্তে ওর মা সুস্থ হয়ে উঠছে। কিন্তু ইসিবের বাবা আজকে ইসিবেইকে বলে, তুমি এই শহর থেকে অনেক দূরে চলে যাও, এখানে জীবনটা একদম বিতৃষ্ণায় ভরে যাচ্ছে, তোমার জীবনে তো সবই সূচনা হলো,
তুমি অন্য কোথাও চলে যাও। তাই ইসিবেও সেই চিন্তাই করে যে অন্য কোথাও চলে যাবে। তবে যাওয়ার আগে ও একটা বক্স দেখতে পায়, যে বক্সটা ওর মা যত্ন করে লুকিয়ে রেখেছে। সেই বক্সটা দেখে ওর অনেক মায়া লাগছিল। যাই হোক, সেদিন হাসপাতালে আমরা ফান আর তার স্ত্রীকে দেখতে পাই। তারা কিছু নর্মাল চেক আপ করানোর জন্য এখানে এসেছিল। তবে তাদেরকে এই হাসপাতালের চিংনান দেখে ফেলে। দেখা মাত্রই তার মনে পড়ে যে ওরা তো যাচ্ছে এলিভেটরের দিকে, তো ওখানে আগে থেকেই ইসিবেই আছে। এদের দুজনের দেখা হয়ে যাওয়া মানে একটা সংঘর্ষ বেঁধে যাবে। তাই চিংনান দ্রুত করে এখানে চলে আসে আর ইসিবেইকে ধরে দাঁড়িয়ে বলে, থাক, মাথা গরম করো না, কারণ এখন আমরা ঝামেলা করলে ঝামেলা আরও বাড়বে। এটা বলে ওখান থেকে চলে আসে। যাই হোক, এরপর থেকে ও যখনই বাড়িতে আসে তখন থেকে ওর মাথায় খুন চড়ে যায়। ওর সবসময় মনে হতো এই লোকটাকে একদম ধরে যদি মেরে ফেলতে পারতো। এরপরে আমরা সেই পুলিশ অফিসারদের দেখতে পাই, তারা এসেছিল ফানের কোম্পানিতে। তো এই পুলিশ অফিসার এসে এখানকার দুইজন এজেন্টকে জিজ্ঞেস করে যে তোমাদের এখানে আরো একজন স্টাফ কাজ করতো, সেই মেয়েটি কোথায়। তো সেদিন রাত্রে ইসিবেইকে যে পানিটা নিজের হাতে খাইয়েছিল সেটা হলো ওই মেয়েটা। তো ওই মেয়েটা এখন কোথায় আছে? তো ওরা বলে দেয় ওই মেয়েটা এখন অন্য একটা কোম্পানিতে চাকরি করছে। তো এরপরে এরা দুইজন, মানে সেই পুলিশ অফিসার দুইজন ওই মেয়েটির সঙ্গে দেখা করতে আসে আর ওকে জিজ্ঞেস করে তুমি ওখানকার চাকরিটা ছেড়ে দিয়ে এখানে কেন এলে? তো মেয়েটি তখন বলে, আসলে মিস তাও আমাকে এই চাকরিটি রেকমেন্ড করেছে এবং আমাকে বলেছে অনেক ভালো স্যালারি দেওয়া হবে, আর আমাকে এখানেই রেফার করে দেওয়া হয়েছে বলে আমি এখানে চাকরি করছি। পুলিশ অফিসার তখন জিজ্ঞেস করে, মিস তাও কি তোমার কোনো কিছু হয় নাকি? না, এত বড় হেল্প তোমার কেন করলো? তখন মেয়েটি বলে, মিস তাও আমাকে বলেছে সে নাকি আমার এলাকার মেয়ে, মানে আমার গ্রামের বাড়ি যেখানে ওনার গ্রামের বাড়িও সেখানে। পুলিশ তখন জিজ্ঞেস করে যে তোমার গ্রামের বাড়ি কোথায়? মেয়েটি তখন বলে জি সিটিতে। পুলিশ তখন বলে সেদিন তুমি যে পানিটা ইসিবেইকে খাইয়েছিলে সেই পানিটা তুমি কি নিজের হাতে ঢেলেছিলে? মেয়েটি তখন বলেন, না, সেটা তো স্যার আমার হাতে দিয়ে বলেছিল আমি যেন ইসিবেইকে পানিটা দিই। পুলিশ তখন বুঝতে পারে যে আসলেই এর ভিতরে কিছু একটা আগে থেকেই মিশিয়ে রেখেছিল ফ্যান। এরপরে ওখান থেকে চলে আসে। যাই হোক, এদিকে ইসিবেইকে দেখতে পাই। ইসিবেই মনে মনে অনেক চুপচাপ হয়ে গিয়েছিল এবং সে চিংনানকে এক গ্লাস দুধ দিয়ে বলে, তুমি অনেক ক্লান্ত, এই দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। তো চিংনান সেদিন দুধ খেয়ে যখন ঘুমিয়ে পড়ে দেখা যায় যে ও প্রতিদিন অনেক ভোরে উঠতো, কিন্তু আজকে ওর উঠতে অনেক লেট হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 10টা বেজে গিয়েছে। আর এদিকে ইসিবেইকে দেখতে পাই ও যখন রান্না করছিল তখন ও রান্না করছিল আর ফানের যেসব কন্টেন্ট আছে সেসব দেখছিল আর ভিতরে ভিতরে জ্বলে পড়ে মরছিল। যাই হোক, যেহেতু অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, চিংনান বাইরে এসে বলে, কি হলো আমার বুঝলাম না, আমাকে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি নাকি? প্রতিদিন তো 6টার আগেই উঠে পড়ি, আজকে 10টা বেজে গেল, তুমিও আমাকে ডাকলে না। ইসিবেই বলে, মনে হয় তুমি অনেক ক্লান্ত, সেজন্যই। যাই হোক, এখন থেকে তুমি একটু বেশি বেশি করে ঘুমাবে। ইসিবেইকে দেখে চিংনানের মনে হয় যে ইসিবেই কিছু একটা লুকাচ্ছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পুলিশ আবার ইনভেস্টিগেট করতে বেরিয়ে পড়েছে এবং পুলিশ আজকে সোজা চলে এসেছে সেই কোম্পানির সামনে, যেখানে মিস তাওয়ের সঙ্গে পুলিশের দেখা হয়ে যায়। পুলিশ মিস তাওকে বলে, আপনার সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই হলো, আচ্ছা আপনার গ্রামের বাড়িটা কোথায়? মিস তাও তখন বলে, আমি তো এখানকারই মেয়ে, আমার জন্ম এই নানচেন শহরে। পুলিশ তখন বুঝতে পারে যে আসলে ওই মেয়েটির সঙ্গে এই মেয়ে, মানে মিস তাও মিথ্যা কথা বলেছিল, কারণ মেয়েটি বলেছিল যে মিস তাও নাকি তাকে বলেছে তারও শহরেই জন্ম। এবার পুলিশের মন নিয়ে খটকা লাগে যে মিস তাও কিছু একটা জানে এবং সে লুকাচ্ছে, আর আমাদেরকে সেটাই খুঁজে বের করতে হবে। সেদিন রাত্রের দৃশ্য দেখতে পাই, আবারও চিংনানকে এক গ্লাস দুধ খাইয়ে দিয়েছিল ইসিবেই, আর সেদিনও চিংনান প্রায় 10টার দিকেই ঘুম থেকে ওঠে। বাহিরে আসার পরে ইসিবেই ওকে বলে যে আমি একটা বক্স রেডি করেছি, এটা আমার মায়ের বাড়িতে একটু দিয়ে আসতে হবে, তুমি একটু কাইন্ডলি যাবে? এরপরে ও সেই বক্সটা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু ইসিবেই এর কথা মতো যখন বেরিয়ে পড়েছিল তখন ও এটা বুঝতে পারে যে ওর গাড়ির তেল বেশ অনেকটাই কমে গিয়েছে। তবে এই তেল তো পুরো ভরে থাকার কথা, কমে কেন গেল? এবার ওর কাছে ও তখন ইসিবেইকে বারবার কল দিলে ইসিবেই কোনো কল ধরে না। ঠিক তখনই চিংনানের কাছে একটা ডেলিভারি ম্যানের কল আসে আর চিংনানকে বলে যে আপনার বাড়িতে একটা ডেলিভারি নিয়ে এসেছি, কিন্তু ম্যাডামও তো বাড়িতে নেই। এই শোনার সাথে সাথেই চিংনান দ্রুত বাড়িতে চলে আসে, কারণ ইসিবের বাড়িতেই থাকার কথা। তবে এখানে এসে ওই ইসিবেইকে কোথাও দেখতে পায় না, তাই চিংনান বাড়িতে চুপ করে বসে থাকে। এরপরে ইসিবেই যখন ফিরে আসে চিংনান ওকে জিজ্ঞেস করে, তুমি কোথায় বেরিয়েছিলে? ইসিবেই তখন বলে, এই তো পাশের একটা দোকানেই গিয়েছিলাম, কিন্তু দেখা যায় ইসিবের প্যান্টে অনেক কাদার ছিটাছিটি পড়ে আছে, তার মানে হলো ও এরকম কোনো জায়গায় গিয়েছিল যেখানটা কর্দমাক্ত। এটা দেখে চিংনান বুঝতে পারে যে ইসিবি কিছু একটা লুকাচ্ছে। সেদিন রাত্রেবেলা চিংনান যখন ব্রাশ করছিল ওকে আবারও এক গ্লাস দুধ দিয়েছে ইসিবি, তবে এবার ওই দুধটা আর চিংনান খায় না এবং সেটাকে ফেলে দেয়। সেদিন রাত্রেবেলা হুট করে মাঝরাত্রেই ইসিবি উঠে পড়ে, কারণ ও তো মনে করছে যে চিংনান ঘুমাচ্ছে। তবে চিংনান তো আজকে ঘুমায়নি, চিংনান তো স্পষ্টভাবেই জেগে আছে, কারণ ও দেখতে চায় এই রাত্রেবেলা ইসিবি করেটা কি। ইসিবি তখন একটা কোট টোট পরে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে, তো সাথে সাথে চিংনানও ওর বাইকটা নিয়ে ওকে ফলো করতে করতে বেরিয়ে পড়ে। চিংনান
চিংনানের মাথায় কোনোভাবেই ঢুকছে না যে ইসিবিআই এত রাত্রে বৃষ্টি হচ্ছে তার ভিতরে যাচ্ছেটা কোথায়। আসলে ও এসেছে অনেক পুরাতন একটা জায়গায়, যে জায়গাটা কর্দমাক্ত এবং এটা শহর থেকে অনেক দূরে। আর এখানে আমরা ফানের গাড়ি দেখতে পাই। মূলত এটা এরকম একটা হাউস যেখানে মানুষজন গ্যাম্বলিং খেলে। তো এখানে রোজ রোজই মিস্টার ফানকে ফলো করতে করতে ইসিবিআই আসতো সে কখন কি করছে তার সমস্ত ডাটা নিতে, যে কোন টাইমে ওকে একটু ফাঁকা পাওয়া যাবে। মনে হয় ফাঁকা পেলে ওকে মেরে ফেলবে, এরকম টাইপ একটা সিদ্ধান্ত ইসিবিআই মনে মনে নিয়েই নিয়েছে। কিন্তু চিংনান এখনো ভালো করে বুঝতে পারে না যে ইসিবিআইয়ের মনে মনে চলছেটা কি। এরকম একটা জায়গায় এত রিস্ক নিয়ে আসাটাও তো আসলেই রিস্ক। যাই হোক, এদিকে বাড়িতে পৌঁছানোর আগেই আগে পৌঁছে গিয়েছিল চিংনান। তবে যখনই এসে বাড়িতে বেডের উপর শুয়ে পড়ে ইসিবিআই, তখনই চিংনান ওকে জড়িয়ে ধরে। কারণ চিংনান মনে মনে এটা বুঝতে পেরেছে যে ইসিবিআইয়ের মনের উপর দিয়ে কত ঝড় বয়ে চলেছে, অথচ চিংনান এই ঝড়ের একটু অংশীদারও হতে পারছে না। কারণ ইসিবিআই তো একাই সমস্ত কিছু করবে সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বাড়িতে ফ্যান আর ফ্যানের স্ত্রী দুদিন পর ঝগড়া ঝামেলা এখন লেগেই চলছিল। ফ্যান বেশি সহ্য করতে না পেরে তার স্ত্রীর সঙ্গে অনেক মারধর করে আর স্ত্রীকে বলে দেয় যে যেখানেই রেখেছে না কেন ওই মেমোরিটা সেটা ভালো করেই রাখবে, আর সেটা যেন কখনোই পুলিশের কান পর্যন্ত না পৌঁছে। এতে ফ্যানের স্ত্রী অনেক কাঁদতে থাকে আর মনে মনে ভাবতে লাগে, যাকে আমি বের করে নিয়ে এসেছি সেই লোকটা এত খারাপ, একে কি বের করে নিয়ে আসা আমার উচিত হয়েছে। এর পরদিন যখন ওরা টেবিলে খেতে বসেছিল, ফ্যানের স্ত্রী ফ্যানের সাথে একটাও কথা বলে না, সেটা আবার তাদের মেয়ে লক্ষ্য করে। এদিকে চুচুকে দেখতে পায় সে এক ঝুড়ি ফল নিয়ে এসেছিল হাসপাতালে, কিন্তু সে ইনিয়ানের মায়ের সামনে যাওয়ার সাহস পায় না, সিস্টারের কাছে দিয়ে ফলগুলো পাঠিয়ে দেয়। যদিও ইনিয়ান এগুলো বুঝতে পেরেছিল। ইনিয়ানের মা দিনের পর দিন আস্তে আস্তে একটু করে নিজেকে সামলে নিতে শিখছে। এদিকে আমরা একটা নোটবুক দেখতে পাই যেখানে প্রতিদিন ফ্যান কোথায় যায়, কোথায় গিয়ে কী করে তার সমস্ত কিছু লেখা ছিল। আর এটা মেইনলি করেছে ইসিবিআই, আর সেই নোটটাই আজকে হাতে পড়েছে চিনিয়ানের। এটা দেখে ওর এত খারাপ লাগে যে তার স্ত্রী এবার একাই সব কিছু করার চেষ্টা করছে এবং ওই লোককে মারারও চেষ্টা করছে ভেবে খারাপ লাগে চিনিয়ানের। তো চিনিয়ান এখন থেকে সবসময় ইসিবিআইয়ের সঙ্গেই থাকে। ইসিবিআই ওকে বলে, আগামীকাল আমি একটা নতুন শহরে যাব, তুমি আমাকে যেতে দিবে তো? চিনিয়ান বলে অবশ্যই। এরপরে ওরা ওদের হাই স্কুলের যে টিচার মানে চাইনিজ টিচার, সেই টিচারের বাড়িতে দেখা করতে আসে। এটাই হলো সেই টিচার যে টিচার মূলত পড়াশোনার জন্য ইসিবিআইকে টাকা দিয়েছিল। তবে ওই টাকাগুলো কে দিয়েছিল জানেন? সেগুলো চিনিয়ান নিজে দিয়েছিল। তবে এই টিচার সেই কথা কোনো দিন বলেনি ইসিবিআইকে। ওরা এখানে একটা অ্যালবাম দেখছিল যেখানে ওদের সবার একসঙ্গে ফটো ছিল। আসলে এর ভিতরে যে চিনিয়ানের ছবিও ছিল ইসিবিআই সেটা জানে না। ইসিবিআই জানতোই না ওরা দুজনেই একই স্কুলে পড়তো। কিন্তু চিনিয়ানের স্পষ্ট মনে আছে অপর রুমের জানালা দিয়ে ওই ইসিবিআইকে রোজ দেখতো। ইসিবিআইকে ওর স্কুল লাইফ থেকেই খুবই ভালো লাগতো। মনে হয় ওর প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু ও বুঝতে পারেনি। আসলে তখন চিনিয়ানের জীবনে অনেক ঝড়তো, তাই ইসিবিআইকে দেখেই ওর মোটামুটি ভালো লাগতো। সেদিন রাত্রেবেলা আবারও সেই সিক্রেট প্লেসে চলে আসে ইসিবিআই। আজকে ও হাতে করে এমন একটা ব্যাগ নিয়ে এসেছিল যার ভিতরে অনেক যন্ত্রপাতি ছিল, ওর ভিতরে অস্ত্রও ছিল। আর ওর পিছু এসেছে চিনিয়ান অস্ত্রগুলো নিয়ে একটা নদীতে ফেলে দিয়ে সোজা বাড়িতে চলে আসে। তো ইসিবিআই সেদিন রাত্রে যে ঘটনাটা ঘটাতে চেয়েছিল সেটা আর ঘটাতে পারে না। ও বাড়িতে যখন আসে তখন ও নিজেই চিনিয়ানকে জড়িয়ে ধরে ঘুমায়। পরদিন সকালবেলা চিনিয়ান ইসিবিআইকে নিয়ে ওর বাবা এবং ওর দাদুকে যেখানে মাটি দেওয়া আছে সেখানে নিয়ে যায়, কারণ খুব দ্রুতই ওরা এই শহর ছেড়ে চলে যাবে এর জন্য। যাই হোক, এরপরে ওরা বাড়িতে আসে। সেদিন ওরা বাড়িতে অনেক ভালো রান্না বান্না করে। আজকে চিনিয়ানের জন্মদিন ছিল না, তার সত্ত্বেও চিনিয়ান আজকে জন্মদিন পালন করছে, কারণ আজকেই ইসিবিআই অন্য একটা শহরে চলে যাবে ওকে বলেছিল। এদিকে সেই পুলিশ অফিসারকে দেখতে পাই। পুলিশ অফিসার দেখা করতে এসেছিল ইনিয়ানের বাড়িতে। ইনিয়ানরা তখন গোছাচ্ছিল ওর বড় বোন অন্য শহরে যাবে বলে। তো এখানে স্কুল লাইফের একটা ফটো ছিল। তো ওই ফটোতে ওর ভাইয়ের কাছ থেকে জানতে পারে যে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে এখানে হলো ইসিবিআই ছোটবেলা দেখতে কিরকম ছিল পুলিশ তো তা জানতো না, কিন্তু পুলিশ এটা জানতো যে চিনিয়ান ছোটবেলায় কিরকম দেখতে ছিল। তো ওই অ্যালবামের ভিতরেই যখন সে চিনিয়ানের ছবিটাও দেখে তখন একটু অবাক লাগে পুলিশ অফিসারের, কারণ চিনিয়ানের কাছে সে জিজ্ঞেস করেছিল যে ইসিবিআইকে চেনে কিনা, একই স্কুলে পড়েছে কিনা, কিন্তু স্বীকার করেনি চিনিয়ান বলেছিল যে তারা আলাদা আলাদা স্কুলে পড়তো, কিন্তু এখন একই স্কুলের ফটোতে ওদের দুজনকেই দেখা যাচ্ছে। এটা দেখা মাত্রই পুলিশের মনে একটু খটকা লাগে।
তো যাই হোক, পুলিশ এটা দেখে ইনিয়ানকে বলে, তুমি মনে হয় আর কোনো সম্পর্ক রাখছো না তোমার প্রেমিকার সঙ্গে। তুমি চুচুর সঙ্গে গিয়ে দেখা করো, তার সঙ্গে সুন্দর করে কথা বলো, দেখবি সে নিজেই আবারও সাক্ষ্য প্রমাণ দিতে রাজি হয়ে যাবে। তাকেও গিয়ে জিজ্ঞেস করো সে কেমন আছে, না হলে তুমিও তো দায়িত্ব কর্তব্যহীনের মতোই কথা বলছো। এদিকে চুচু নিজেকে দিনের পর দিন ঘরে আবদ্ধ করে রাখে, বাইরের আলো বাতাস দেখে না, খাওয়া দাওয়া করে না। চুচুর সঙ্গে আজকে ইনিয়ান দেখা করতে এসেছে। চুচু ওকে ঘরের ভিতরে ডেকে পাঠায়। ইনিয়ান বুঝতে পারে চুচু মনের ভিতরে কতটা অপরাধ বোধে ভুগছে। তখন ওকে সুন্দর করে কথা বলে ইনিয়ান আর বলে, তুমি কেমন আছো? আসলে আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমার দিকটা আমি ভেবে দেখিনি। তুমিও একটা মেয়ে, তোমারও রেপুটেশন আছে। তখন আস্তে আস্তে চুচুর ভালো লাগতে শুরু করে। এদিকে সিবিআইকে এয়ারপোর্টে এগিয়ে দিতে এসেছিল চিন্নান। চিন্নান খুব ভালো করেই জানে সিবিআই মূলত ওই শহরে যাচ্ছে, কারণ ওই শহরে ফানও একটা কাজের জন্যই যাবে, আর ফানকে একা পেয়ে মারতেই মূলত ওখানে সিবিআই যাচ্ছে। তবে চিন্নান জানার সত্ত্বেও সিবিআইকে আটকায় না আর ওকে বলে চলে যাও। এদিকে সেই চাইনিজ টিচারের সঙ্গে পুলিশ অফিসার দেখা করতে আসে আর বলে, আপনি আমাকে সত্যি করে বলুন তো যে চিন্নান আপনার স্কুলেই পড়তো? তখন ওই লোকটি বলে, হ্যাঁ, চিন্নান আমার স্কুলেই পড়তো, তবে চিন্নানের বাবা আর ভাই মারা যাওয়ার পরে ওর জীবনটা বড্ড এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু ও যখন থেকে সিবিআইকে দেখতো তখন থেকে আবার একটু উল্টোপাল্টা হয়ে যেতে শুরু করে, মানে ও একটু ভালোর পথে আসতে শুরু করে। ওর দাদু মারা যাওয়ার পরে অনেক অর্থ সম্পত্তি রেখে গিয়েছিল, সেই টাকা পয়সাগুলো ওর কাছেই ছিল সব সময়। ওই স্কুলে আসতোই কেবল সিবিআইয়ের জন্য, কারণ মনে মনে ও সিবিআইকে গুরু মানত। সিবিআইকে দেখা মাত্র ওর মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি অনুভব করতো, আর সেজন্য সিবিআইকে এক নজর দেখার জন্য হলেও ওই স্কুলে আসতো আর খুব বাধ্যগত হয়ে গিয়েছিল। এদিকে সিবিআইকে ট্রেনের ভিতরে দেখি ও যখন ট্রেন থেকে নামতে যাবে ঠিক তখনই চিন্নান ওকে কল দেয় আর বলে, তোমার ব্যাগের একদম পিছন সাইডে একটা লেটার রাখা আছে, নামার আগে তুমি ওই লেটারটা একটু পড়ো। এবার ওই লেটারটা পড়তে শুরু করে সিবিআই, যেখানে চিন্নান লিখেছে চিন্নান ছোটবেলা থেকেই মূলত সিবিআইকে পছন্দ করত। একদিন অনেক বৃষ্টিতেও ভিজছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন একটা ছাতা নিয়ে এসে সিবিআই ওর মাথায় রেখেছিল আর বলেছিল, এভাবে বৃষ্টিতে কেন ভিজছো? তাছাড়া স্কুলে যখন ও শপথ বাক্য পাঠ করতো তখনও চিন্নানের খুব ভালো লাগতো, কিন্তু ওই এটা জানায় না যে সিবিআইয়ের পড়াশোনার যত টাকা তার সব চিন্নান দিয়েছে। তবে একদিন ও লেখাপড়া ছেড়ে দিয়েছিল এবং ও লেবারের কাজে চলে গিয়েছিল। ও যখনই কাজ থেকে ফিরে আসতো তখন ওর ওই চাইনিজ টিচারকে কল দিয়ে বারবার জিজ্ঞেস করতো সিবিআই কি লেখাপড়ায় ফিরেছে, সে কি পড়াশোনা করছে। আসলে চিন্নান তার নিজের অল্টারনেটিভ হিসেবে সিবিআইকে বেছে নিয়েছে। ও পড়াশোনা করতে পারেনি বলে ওর মনে হয়েছে সিবিআই পড়াশোনা করুক তবেই ওর চলবে, সিবিআই একটা সুন্দর জীবনযাপন করুক তবেই ও হ্যাপি হবে, এরকম মানে নিজের প্রতিচ্ছবি ওই সিবিআইয়ের ভিতরে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে। ও কষ্টই করেছে মূলত সিবিআইকে বাঁচিয়ে রাখার জন্য। একদিন যখন কলেজে এসেছিল সিবিআই, তখন সিবিআইকে কংগ্রাচুলেশন জানানোর জন্য চিন্নান কল দিয়েছিল, কিন্তু ও একটু কথা বলতে পারেনি। তবে যখন সিবিআইয়ের জীবনে একটা ঝড় চলছিল তখন আবার চিন্নান ওকে একদিন দেখে ফেলে, তাই ওকে অ্যাপ্রোচ করার জন্য ও সামনে আসে। ও কোনোদিন ভাবেওনি যে সিবিআই ওকে বিয়ে করবে বা সিবিআইয়ের সঙ্গেও থাকতে পারবে। তবে আলটিমেটলি ওর বিয়েটা যে হয়েছে এটা ওর লাক, হয়তো বা ঈশ্বর চেয়েছেন ওরা একসঙ্গে থাকুক, সেটাই হয়েছে। চিন্নান আরও লিখেছে, আমি তোমার জন্য এত কিছু করেছি কারণ যাতে তুমি সুখী হও, আমি দুঃখে থাকলেও তাতে ক্ষতি নেই। কিন্তু যখন আমার দেওয়া সেই জীবনকে তুমি অবহেলা করতে শুরু করলে তখন আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কারণ আমি কখনোই তোমাকে খারাপ থাকতে দেখতে চাইনি। এদিকে পুলিশ অফিসার বুঝতে পেরেছে যে চিন্নান বেরিয়ে পড়েছে মূলত ফানকে মারার জন্য এবং সে কোনো মতেই সিবিআইয়ের হাতে ফ্যানকে খুন হতে দিবে না। তাই পুলিশ অফিসার বারবার ফ্যানকে কল দিয়ে যখন পায় না তখন ফ্যানের স্ত্রীকে কল দিয়ে বলে, আপনার স্বামী এখন যেখানেই থাকুক না কেন তাকে একটু কল দিয়ে সাবধান করুন, কারণ আপনার স্বামী বিপদে আছে। ওর স্ত্রী বারবার ফ্যানকে কল দিল, ফ্যানকে পায় না। এদিকে এই ঘটনা শুনে ইনিয়ান এবং চুচুও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ফ্যানের আজকে যেখানে যাওয়ার কথা ছিল ওরা মূলত সবাই সেখানেই যাচ্ছে। ওদিকে চিন্নানকে আটকানোর জন্য সিবিআইও ওদিক থেকে আসছে। যাই হোক, চিন্নান মূলত সমস্ত আইন নিজের হাতে তুলে নিয়েছে যাতে সিবিআইয়ের উপর কোনো রকমের কোনো কলঙ্কের দাগ না পারে। সিবিআইকে খুশি করতে সে নিজের জীবনে দিয়ে দিতে পারে, আর সেজন্য আজকে সেই নির্জন জায়গাটায় যখন ফ্যান এসে পৌঁছায় কিছুক্ষণ পরেই এখানে এসে চিন্নান পৌঁছে যায়। চিন্নান বলে, বহুত হয়েছে, আর তোকে মনে হয় এই দুনিয়ায় বাঁচিয়ে রাখা ঠিক হবে না,
আইন দিয়ে যখন তোর কোনো বিচার হয়নি তখন বিচারটা না হয় আমিই করব, আমার হাতে আজকে তোর মৃত্যু হবে। তবে এখানে আরও অনেক প্রভাবশালী লোকজন ছিল, তাদের সঙ্গে অনেক ফাইট হয় চিন্নানের। চিন্নান সবাইকে বলে আমি শুধু একে মারতে এসেছি, তোমাদের সঙ্গে ঝামেলা করতে চাই না। এরপরে চিন্নান মারতে মারতে ফানকে একদম উপরের তলায় নিয়ে ওঠে আর বলে তুই স্বীকার কর। আর ও ভিডিও রেকর্ড করতে থাকে আর ওই লোক স্বীকার করতে থাকে। ঠিক তখনই পুলিশ অফিসার এখানে গোটা একটা পুলিশ টিম নিয়ে হাজির হয়ে যায়। কিছুক্ষণের ভিতরেই এখানে পৌঁছে গিয়েছিল ইসিবিআই। ইসিবিআই বলে চিন্নান, আমি জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো। আমি ভাবতাম আমার চারপাশের কেউ আমাকে ভালোবাসে না। ছোট্টবেলা থেকে কেউ একজন আমাকে এত পাগলের মতো ভালোবেসে এসেছে, এটা আমি জানতাম না। তুমি ওকে ছেড়ে দাও। আর ওর কথা শুনেই চিন্নান ছেড়ে দেয়। কিন্তু চিন্নানকে তখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ওর যেহেতু মাথায় আঘাত লেগেছিল তাই ওকে হাসপাতালেও ভর্তি করা হয়। ও 2 বছরের জেল হয়ে যায়, কারণ অ্যাটেম্প টু মার্ডার, ও মার্ডার করতে গিয়েছিল। এদিকে পুলিশ জানায় আপনার কেসটা রিওপেন হতে পারে, কারণ আমরা নতুন কোনো ক্লু খুঁজে পাচ্ছি। এদিকে আমরা ফানের স্ত্রীকে দেখতে পাই। ফানের স্ত্রী ফানের অবর্তমানে তার কম্পিউটারটা যখনই ওপেন করে তখন একটা সিক্রেট ফাইল খুঁজে পায়, যে ফাইলের ভিতরে বেশ কিছু ভিডিও ছিল। আর এগুলো সবই আলাদা আলাদা ভিডিও ছিল, অর্থাৎ তার স্বামী আরও অনেক মেয়েকেই রেপ করেছে, সেসবের আলাদা আলাদা ভিডিও ধারণ করে রেখেছে। এদিকে আমরা দেখতে পাই যে একটা কন্টেন্ট ক্রিয়েটর কল দিয়েছিল ইসিবিআইকে। সে অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর চায়নার, তো সে একটা ইন্টারভিউ নিতে চেয়েছিল ইসিবিআইয়ের। ইসিবিআই তখন ওই মহিলার সঙ্গে দেখা করতে আসে আর ও রাজি হয়ে যায় ইন্টারভিউ দিতে। সে তার জার্নির গল্পটা করে। সে বলে হয়তো আমি হেরে গিয়েছি, কিন্তু আমি জানি আমি এই হেরে যাওয়ার ভিতরে অনেক কিছু করতে পেরেছি। আমি এই মামলাটা করার যে সাহস সেটা অন্তত পেয়েছিলাম, যেটা অনেক মেয়ে পায় না। আমি অনেক মেয়ের হয়ে এই কাজটা করেছি। আমার মনে হয় সবারই এই সাহসটুকু রাখা উচিত। সমাজ কী বলবে সেই কথা না ভেবে আমাদের সাহস নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এতে না সারা দেশে ওকে নিয়ে অনেক তোলপাড় হয় আর সবাই অনেক ভালো ভালো কথা বলে। এটা দেখার পরে চুচু তখন পুলিশকে কল দিয়ে বলে আপনারা পুনরায় কেসটি তদন্ত করুন, আমি আবারও সাক্ষ্য দিব। এদিকে ফান যখন বাড়িতে এসে দেখে তার ল্যাপটপে সেই ফাইলটা নেই, তখনই বুঝতে পারে তার স্ত্রী কিছু একটা করেছে। সে তার স্ত্রীকে বলে তুমি সব ফাইল ডিলিট করে দিয়েছো। তার স্ত্রী বলে আমি ওগুলো কপি করে নিয়েছি আর তোমার কম্পিউটার থেকে ডিলিট করে দিয়েছি, আর আমি সেগুলো পুলিশকেও দিয়ে দিয়েছি। তার স্বামী তার গলা টিপে ধরে বলে এটা তুই কেন করলি। এটা বলে নিজেই আবার মাটিতে বসে পড়ে, কারণ এবার তার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তার স্ত্রী এবার তার সর্বনাশটা অলরেডি করে দিয়েছে। এদিকে সিবিআইয়ের কাছে তখন মহিলা পুলিশটা কল দিয়ে বলে সিবিআই একটা গুড নিউজ আছে, চুচু আবারও সাক্ষ্য দিতে রাজি হয়েছে, তাই আমার মনে হয় তোমার কেসটা খুব দ্রুতই রিওপেন হয়ে যাবে। এতে ও খুব খুশি হয়। এদিকে পুলিশ অফিসার জানা আরেকটা গুড নিউজ, আর তা হলো ফ্যানের স্ত্রী একটা ভিডিও রেকর্ড জমা দিয়েছে, যাতে এই কেসটা পুনরায় রিওপেন হবে এবং পুনর্তদন্ত করা হবে। তো এরপরে দেখতে পাই যে এই কেসটা আবারও ট্রায়ালে চলে এসেছে। আর সেদিন রাস্তা জুড়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তবে এবার এই সমস্ত মানুষগুলো ইসিবিআইকে এনকারেজ করছিল আর বলছিল ইসিবিআই এবার তুমি জিতবে। তো পুনরায় ওরা ভিতরে আসে আর এবার প্রথমেই চুচু সমস্ত সত্যি কথা বলে আর আগেরবার যে মিথ্যা বলেছিল তার জন্য ক্ষমা প্রার্থনা করে আর বলে আগেরবার নেটিজেনদের কমেন্টের ঝড়ে আমি মিথ্যা বলেছিলাম। ফ্যানকে যেন চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল। তার স্ত্রী এসে বয়ান দেয় যে আমার স্বামীকে আমি বাঁচানোর চেষ্টা করেছি যাতে সে একটা ভালো বাবা হতে পারে, কিন্তু দিনের পর দিন বিভিন্ন মেয়েদের সঙ্গে সে যে অত্যাচারটা চালিয়েছে তাতে আমি আর চুপ করে বসে থাকতে পারিনি। আমি অন্যায় করেছি, আপনারা আমাকে সাজা দিন। এদিকে মিস তাওকে ডাকা হয়। মিস তাও এসে বলে আসলে আমি মিথ্যা বলেছিলাম, কারণ আমি ওই কোম্পানির একটা র্যাঙ্কে ছিলাম। দিনের পর দিন আমার উন্নতি হচ্ছিল, পদোন্নতি হচ্ছিল, কারণ আমি মিস ফ্যানের অনেক অত্যাচার অন্যায়ের কথা জেনেও চুপ করেছিলাম বলে। সে আমাকেও একদিন ড্রাঙ্ক করিয়ে একটা হোটেলে নিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম সে ভালো লোক, কিন্তু সেদিনই আমার সর্বনাশ হয়ে গিয়েছিল। আর তারপরে একাধিকবার সে আমার সর্বনাশ করেছে, কিন্তু তার বিনিময়ে আমাকে অনেক টাকা দিয়েছে আর পদোন্নতিও ঘটিয়ে দিয়েছে। সেই জন্যই আমি চুপ করেছিলাম। তবে আমি ভেবেছিলাম সে এই কাজটা কেবল আমার সাথেই করেছে আর কারোর সাথে মনে এরকম করে না। কিন্তু যখন এটা সিবিআইয়ের সঙ্গে হলো তখন আমি বুঝলাম যে এই ঘটনা সে আরও অনেকের সাথেই ঘটিয়ে থাকতে পারে, তবে মেয়েগুলো হয়তো ভয় কিছু বলতো না। সিবিআই তার আগের কথাগুলোই আবারও পুনরায় বলে। আর এবার কোন বাপ বাঁচাবে মিস্টার ফানকে? ফানকে বাঁচানোর মতো আর কেউই ছিল না। আসলে পাপ তার বাপকেও ছাড়ে না, কোনো না কোনো দিন সেটা সবার সামনে আসবেই। আজকে যে জজটা বসেছিল সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে এটা জানিয়ে দেয় যে ফান অনেক বড় একজন রেপিস্ট এবং অপরাধী, তাই তার 16 বছরের জেল হয়ে যায়।
আজকে যেন সুন্দর একটা সকালের মুখ দেখলো ইসিবেই। ইসিবেই বাড়িতে আসে, এই কয়টা দিন ও বাড়িতেই কাটায়, বাবা মায়ের সঙ্গে রান্নাবান্না করে। ঠিক এভাবে 2টা বছর কেটে যায়। চিন্নান আবার ফিরে আসে, আর এর ভিতরে চুচুর সঙ্গে কোনো কথাই হতো না ইনিয়ানের। একদিন একটা ফ্লাওয়ার মার্কেটে ওদের দুজনের দেখা হয়ে যায়। ইনিয়ানকে চুচু বলে, তুমি বোধহয় ভালো আছো তাই না? আমাদের দেখা হয়ে গেল। এটা বলে ও যখন বাহির দিয়ে হেঁটে যাচ্ছিল, ওর মনে মনে হচ্ছিল পিছন থেকে একবার চিনিয়ান ওকে ডাকুক, সরি ইনিয়ান ওকে ডাকুক। তো ইনিয়ান ওকে পিছন থেকে একবার ডাকে আর বলে, চুচু আমরা কি সব কিছু আবার নতুন করে শুরু করতে পারি না? আর চুচুও রাজি হয়ে যায়। এদিকে ইসিবেই এই শহর ছেড়ে খুব অত্যন্ত একটা শহরে চলে যাচ্ছে, যেটা ওরা আগেই যেতে চেয়েছিল। সবাইকে বিদায় জানিয়ে ওরা সেই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ও এবং চিন্নান সুন্দর একটা সংসার শুরু করবে, যে সংসারটা ওদের কখনো করা হয়ে ওঠেনি। এখানে একটা শিপে কাজ নিয়েছে চিন্নান। চিন্নান সব ধরনের কাজে সবসময় পটু ছিল। আর এখন আমরা ইসিবেইকে দেখি, ও কয়েক মাসের অন্তঃসত্ত্বা। খুব দ্রুতই ওদের একটা কন্যা সন্তানের জন্ম হবে। আর এরকম একটা সুন্দর মোমেন্ট দেখিয়েই মূলত এই ড্রামার গল্প শেষ করে দেওয়া হয়। তো এই ছিল লাইট বিয়ন্ড দ্য রিড ড্রামার গল্প। ড্রামার প্লটটা খুবই সেন্সিটিভ ছিল। গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমন হৃদয় ছোঁয়া ড্রামার গল্প শুনতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ড্রামার গল্পে, পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।